প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের চাওয়া পাওয়া অনুষ্ঠানের তারকা তর্ক পর্ব। আজকে তারকা তর্কের বিষয় হচ্ছে, প্রতি ঈদে আমরা দেখি যে ঈদ সংখ্যা প্রকাশিত হয় এবং সেই ঈদ সংখ্যাগুলো পাঠের জন্য আমাদের সাহিত্যপ্রেমী মানুষেরা উন্মুখ হয়ে থাকে, কবে ঈদ সংখ্যা বেরোবে। কিন্তু আমরা জানি যে এখন এই প্রযুক্তির যুগে ই বই, ই ম্যাগাজিন এগুলো বেরোয়, সুতরাং ছাপার হরফে বেরোনো পত্রিকা কতটা জনপ্রিয়, এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আমরা যে প্রতিপাদ্যটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে ঈদ সংখ্যার জনপ্রিয়তা এখনও আগের মতো আছে কি নেই। আমি এই বিষয়ে প্রথমেই যাব আসাদ কাজলের কাছে। আসাদ কাজল কবি, আপনি বলেন যে আপনি ঈদ সংখ্যা এখন কতটা জনপ্রিয়? আগের মতো জনপ্রিয় নেই। না থাকার পিছনে অনেকগুলো যুক্তি আমি দাঁড় করাতে পারি। তার মধ্যে কয়েকটি যুক্তি হলো, ঈদ সংখ্যা যখন আগে হতো তখন প্রচ্ছদটি সৃজনশীল ছিল, প্রতিষ্ঠিত চিত্রশিল্পীদের এই প্রচ্ছদগুলি করা হতো। কিন্তু এখন প্রায় প্রচ্ছদগুলি কাটপিস হিসাবে ব্যবহার করা হয়, ফলে চিত্রশিল্পী যে পরিশ্রমটা দিত আগে, এটা এখন আর দিচ্ছে না। দু একটি পত্রিকায় যে করছে না সৃজনশীলভাবে সেটা আমি বলছি না, কিন্তু বেশিরভাগই কাটপিস ব্যবহার করা হচ্ছে। এটা একটা কারণ হতে পারে। আরেকটি কারণ হলো, আগে সূচি দেখতো ঈদ সংখ্যা বের হলে পাঠকরা, যে জনপ্রিয় লেখকরা আছেন কি না, কারা আছেন। কিন্তু এখনকার যে ঈদ সংখ্যাগুলি হয়, সূচি দেখলে দেখা যায় আগের মতন জনপ্রিয় লেখক এখন আর নেই। অনেক জনপ্রিয় লেখক ছিলেন, তারা প্রয়াত হয়েছেন। রাষ্ট্র এবং আমাদের উচিত প্রত্যেকটি মার্কেটে একটি সংবাদপত্র, একটি বা দুইটি স্টল বাধ্যতামূলক করা। যদি বাধ্যতামূলক করে তাহলে আমি বিশ্বাস করি এই ঈদ সংখ্যাগুলো আগের চেয়েও জনপ্রিয় হবে এবং আগের অবস্থানে চলে আসবে। হাসান হাফিজ ভাই, আপনি নিজে একজন সম্পাদক, আপনি নিজে একজন কবি, লেখক। দীর্ঘদিন ধরে বিচিত্রার মতো একটি কাগজে আপনি কাজ করেছেন, দৈনিক বাংলায় কাজ করেছেন। বিচিত্রায় আপনি অনর্গল লিখতেন। আপনি বলুন যে ঈদ সংখ্যার জনপ্রিয়তা আসলে কি আছে না একেবারে কমতির দিকে? অবশ্যই কমতির দিকে, কারণ আমাদের পাঠ বিমুখতা তো বিশ্ববাসীর কাছে এটা প্রতিষ্ঠিত। আমরা পড়াশোনা করি না। আগে যতটা আগ্রহ ছিল ঈদ সংখ্যা নিয়ে, এখন আমরা অনেকখানি যান্ত্রিক হয়ে গেছি। আমরা এখন মোবাইল নির্ভর হয়ে গেছি, আমরা এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছি। ফলে এখন মানুষের হাতে সময়ও কম, যে একটা দীর্ঘ সময় নিয়ে যে উপন্যাসটা পড়বে, অন্যান্য কিছু পড়বে, সেই সময়টা আমাদের হাতে এখন নেই। আসলে আমরা মোবাইলের উপরে নির্ভর করি এবং সেখানে আনসেন্সর্ড অনেক তথ্য থাকে, সেখানে যাচাই বাছাই হয় না। ফলে এইটা কিন্তু একটা হুমকিও হয়ে দাঁড়িয়েছে। আমাদের উত্তর প্রজন্মকে যদি সাহিত্যের প্রতি আকৃষ্ট করতে পারি, আলোকিত মানুষ হওয়ার জন্য, মানবিক মানুষ হওয়ার জন্য সাহিত্যের কোনো বিকল্প হতে পারে না। সেখানে নীতিবোধটা শেখায়, মানুষকে ভালোবাসতে শেখায়, দরদি হতে শেখায়, নিজের সুকুমার বৃত্তিকে বিকশিত হওয়ার জন্য একটা ক্ষেত্র তৈরি হয়, লালনের একটা সুযোগ হয়। সেটা আমরা কিন্তু নষ্ট করে ফেলছি। আমরা শিশু বয়সী বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছি, ফলে ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু শিশুটার স্থায়ী ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি জানেন যে অনেক উন্নত দেশে কিন্তু শিশুদের মোবাইল ব্যবহার করতে দেওয়া হয় না। বাচ্চাদেরকে যদি আমরা সঠিকভাবে দিক নির্দেশনা দিতে না পারি, তাহলে কিন্তু তারা বিপদগামী হবেই। সেই দায়িত্বটা কিন্তু আমাদের, তাদেরকে দোষারোপ করে কোনো লাভ নাই। আবু সাইদ খান, সম্পাদক, লেখক, আপনি বলুন যে ঈদ সংখ্যার অবস্থা কি? 1973 সালে প্রথম বোধহয় বিচিত্রা ঈদ সংখ্যা বের করে। তার আগে সওগাত এবং বেগমের ঈদ সংখ্যা ছিল, খুব ছোট আকারে ছিল। তো বেরোনোর পরে লুফে নিত। তারপরে দু একটা ম্যাগাজিন বের করা শুরু করে তারা ঈদ সংখ্যা, কিন্তু সেটার সংখ্যাও কম, হাত গোনা কয়েকটা। কিন্তু এখন কিন্তু সংখ্যা কত আমি জানি না, অনেক ছাড়িয়ে গেছে। আমাদের ঈদ সংখ্যাটা সংস্কৃতির মতো হয়ে গেছে যে ঈদে একটা ঈদ সংখ্যা থাকবে একটা পত্রিকার, এবং প্রত্যেকটা দৈনিক ঈদ সংখ্যা প্রকাশ করে, সাপ্তাহিকগুলো তো করেই। আপনার কি মনে হয় যে আমরা সেই দিনটা আবার ফিরিয়ে আনতে পারবো ঈদ সংখ্যার? সেখানে কতগুলো নজর দেওয়া দরকার, যে কতগুলো জিনিস, যেমন এটার কোয়ালিটি, মানের উন্নয়নটা দরকার। এখানে যত্র সবাই একটি ঈদ সংখ্যা বের করছে, তো এইটার কোনো মানে নাই। সুসম্পাদিত না, হ্যাঁ, সুসম্পাদিত হওয়া দরকার, আরও অন্য দিক থেকে সেটা শোভিত হওয়া দরকার, অঙ্গসজ্জারও উন্নতি দরকার। সেই ক্ষেত্রে কিন্তু বত্তা রয়ে গেছে। তারপরে হচ্ছে, হ্যাঁ, মার্কেটিংয়েরও সমস্যা আছে। কেন এর বিরুদ্ধে মার্কেটিং না, এর বিরুদ্ধে এক ধরনের প্রচার দরকার, জনপ্রচার দরকার, যে বই হাতে নাও। এই বই হাতে নেওয়ার আন্দোলনটা দরকার। সারা পৃথিবীতেই বই পড়ার ক্ষেত্রে ধস নেমেছে, কিন্তু ইউরোপ আমেরিকাতে এতটা ধস নামে নাই। এখান থেকে আমরা তো উত্তরণ ঘটানোর দরকার। এই জন্য আমার মনে হয় বই হাতে নেওয়া আন্দোলন, এই আন্দোলনটা আমার মনে হয় জোরদার করার মধ্য দিয়েই একটা গুণগত পরিবর্তন হতে পারে। আমরা এক কথায় কিছু একটা প্রশ্ন করবো আমি আপনাদের তিনজনকেই।
আসাদ কাজল, এই যে আমরা একটা পাঠ বিমুখতার কথা বলছি, ঈদ সংখ্যাগুলো আর আগের মতো পাঠক নিচ্ছে না, পড়ছে না, আমাদের কি করণীয় এক কথায় বলবেন? সাপ্তাহিক পত্রিকাগুলি বন্ধ হয়ে গিয়েছে, তাহলে কি আমরা ধরে নিব ঈদ সংখ্যাগুলিও চিরতরে বন্ধ হয়ে যাবে? না, আমাদের এরই মধ্যে কিছু উদ্যোগ নেওয়া উচিত। এখানে হাসান হাফিজ ভাই আছেন, আবু সাইদ ভাই আছেন, আপনার দুজনই সম্পাদক, আপনারা কিন্তু একটা উদ্যোগ নিতে পারেন। সেই উদ্যোগটা কি, যে দৈনিক পত্রিকাগুলি আমরা 5-10 টাকা করে বিক্রি করি, অর্থাৎ ভর্তিকিতে। একটা দৈনিক পত্রিকা যে এত মোটা হয় অনেক সময়, কিন্তু 5 টাকা 10 টাকায় বিক্রি করি, বেশি মূল্য কিন্তু আমরা নির্ধারণ করি না। তাহলে আমরা কি পারি না ঈদ সংখ্যাগুলো ভর্তুকি মূল্যে বিক্রি করা, যেটা বিজ্ঞাপনের লভ্যাংশ থেকে আসবে? এই উদ্যোগটা যদি আমরা নেই, তাহলে ঈদ সংখ্যাগুলো একটু জনপ্রিয় হতে পারে বলে আমার মনে হয় আর কি। হাসান ভাই, আপনি একজন সম্পাদক, আপনি ঈদ সংখ্যার অঙ্গসজ্জা, তার লেখা, এগুলোর মান বাড়াবার জন্য যদি আপনি বাড়াতে পারেন, তাহলে কি মনে করেন যে ঈদ সংখ্যা আবার মানুষের কাছে ফিরে যাবে আগের মতো? সত্যিকারের যদি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, কল্যাণমূলক, প্রগতিশীল এবং সাহিত্য মনস্ক, মানে মানুষের মমত্ব বোধটা যদি আমরা জাগাতে পারি, তাহলে কিন্তু আমরা সাহিত্যকে সত্যিকারের শিশুদের মধ্যে সঞ্চালিত করতে পারি, সাহিত্য বোধটাকে, তাদের মননকে ঋদ্ধ করতে পারি, তাদেরকে সত্যিকারের মানুষ হওয়ার ব্যাপারে উজ্জীবিত করতে পারি, উদ্বুদ্ধ করতে পারি। সেটার দিকে আমাদের লক্ষ্য থাকা দরকার। আবু সাইদ খান, আপনি বলেছিলেন যে আমাদের যারা একটা জ্ঞান কেন্দ্রিক জায়গা থেকে মানুষ সরে যাচ্ছে, তো একটা জ্ঞান কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠার জন্যে, মানে জ্ঞানীদের, অর্থাৎ যারা লেখাপড়া করছে, যারা জ্ঞান অন্বেষণ করছে, এই ধরনের মানুষের সমাদর যখন সমাজে কমে যায়, তখন কিন্তু পাঠকও ধীরে ধীরে অপসৃত হয়, কারণ তারা তখন আর লেখে না। আপনি কি মনে করেন? হ্যাঁ, নিশ্চয়ই আপনি যথার্থই বলেছেন। তো এই জন্য দরকার হচ্ছে একটা সাংস্কৃতিক জাগরণ, এবং এই সাংস্কৃতিক জাগরণ মানে হচ্ছে কেবল সাংস্কৃতিক কর্মীরা না, এখানে রাজনীতিক, বুদ্ধিভিত্তিক চর্চায় যারা আছেন, তো বিভিন্ন পেশায় যারা আছেন, তাদের একটা সম্মিলিত জাগরণ দরকার। এবং এখানে আমাদের যে মানসিকতার একটা পরিবর্তন আনা দরকার, যে পরিবর্তনটা আনতে হবে শিক্ষালয় থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ শিক্ষাপীঠে এবং তার বাইরেও এই ধরনের পরিবর্তন আনতে হবে, এবং এর জন্য একটা সামগ্রিক প্রয়াস দরকার। এই জন্য নিঃসন্দেহে রাষ্ট্রকেও উদ্যোগ নিতে হবে, রাষ্ট্রের অঙ্গীকার দরকার। রাষ্ট্রের অঙ্গীকার ছাড়া কেবলমাত্র ব্যক্তি পর্যায়ে এটা সম্ভব না। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই তিনজনের কাছ থেকেই আমরা যে মত পেয়েছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের একটা নলেজ বেসড সোসাইটি, একটা জ্ঞানকেন্দ্রিক সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে কিন্তু আমাদের লেখকদের সম্মান করতে হবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার পাশাপাশি আমাদের যারা ব্যক্তি উদ্যোগে যারা বইয়ের ব্যবসা করেন, তাদেরও এগিয়ে আসতে হবে। অর্থাৎ একটা সমন্বিত প্রকল্প নিয়ে আমাদের এই কাজটি করতে হবে। আমরা বিশ্বাস করি যে আমাদের পত্রিকাগুলো আবার তাদের সুজায়গায় ফিরে আসবে, এবং আমরা ঈদ সংখ্যাগুলোকে আবার সেই বর্ধিত কলেবরের সুন্দর অঙ্গসজ্জায় পাঠকের হাতে হাতে দেখতে পাবো। আজকে অসাধারণ কথা বলবার জন্য তিনজনকেই অনেক ধন্যবাদ।